বহুল প্রতীক্ষার পর রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আরশাদ উরাইশি অভিনীত মাস্তি 4 সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে একটা লাইক তো আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা মেয়ে ডাকতে ডাকতে চলে আসে একটা রুমের মধ্যে। লোকটার নাম ওমর সাক্সেনা, আর এটা হচ্ছে তার বউ বিন্দিয়া সাক্সেনা। এসে তো বিন্দিয়া কাউকে একজনকে খুঁজতে শুরু করে দেয় ওই রুমের মধ্যে। আসলে তার ধারণা যে অমর কোনো মেয়েকে নিয়ে ঘরের মধ্যে এসেছে। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে খুঁজে পায় না। তখন পাশে থাকা একটা বিশাল আকৃতির বালিশ নিয়ে বলে যে তুমি বেঁচে গেছো, যে কোনো মেয়েকে আমি পাইনি, যদি পেতাম তাহলে ঠিক এমন করতাম। এটা বলেই সেই বালিশটাকে মারধর করতে শুরু করে। অনেকক্ষণ এমনটা করার পর সেখান থেকে চলে যায় বিন্দিয়া। তারপর দেখা যায় ওমর বালিশটা উপরে ওঠায়। এটার চেনটা খোলার পরে দেখা যায় ওর মধ্যে আসলে একজন বিদেশি মেয়ে মানুষ ছিল। ওর তো একদম নাজেহাল দশা হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওমরের স্বপ্নটা ভেঙে যায়। আসলে ওমর চিড়িয়াখানায় কাজ করত। সেখানে থাকা একটা বাঘ তার সঙ্গীর সাথে ইন্টিমেট হতো না, এই জন্য ওমর একটা প্ল্যান করে আর নিজে মেয়ে বাঘের কাপড় পরে ওকে উত্তেজিত করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কাজও হয়ে যায়। তখন দেখা যায় সেই বাঘটা এসে কাঁচটা ভাঙতে শুরু করে। মানে বাঘের পোশাক পরা ওমরকে তার পছন্দ হয়ে গেছে। এটাতে সেখানে থাকা সবাই তো অবাক, আর অনেক ভয় পেয়ে যায় ওমর। তারপর অবশ্য এবারের মতো সে জানে বেঁচে যায়। বাঘটা যখন বুঝতে পারে এটা কোনো মেয়ে বাঘ না, তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় একটা অকশনে গাড়ি বিক্রি করছিল মিত মেহতা নামের একজন লোক। অ্যাক্সিডেন্ট হওয়া একটা গাড়ি অনেক বেশি দামে বিক্রি করে দেয়, কারণ এই গাড়িতে নাকি 10 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু প্রত্যেকবারই শুধু বউ মারা গেছে। এই জন্যই গাড়িটা কড়া দামে কিনে নেয় মানুষ। তারপর সেখান থেকে চলে আসে ওদের শোরুমে। একটা বিদেশি ওর সাথে ফ্ল্যাট করতে শুরু করে। এটাতে তো মিত ওর সাথ দেয়। কিছুক্ষণ এমন চলার পরে হঠাৎ করে ওর বউ আঁচলের কল আসে। কথাবার্তা বলতে বলতে সে জানায় তোমার রক্ত কেন মাথা থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। মানে আসলে মিত তো ইন্টিমেট হওয়ার জন্য তৈরি হচ্ছে, এই জন্যই এমনটা দেখাচ্ছে। ওর বউয়ের ফোনে একটা সফটওয়্যার ইনস্টল করা ছিল, যেটার মাধ্যমে ওর শরীরে কখন কি হচ্ছে সেটা বুঝতে পারে ওর বউ। এজন্যই বিদেশির সাথে কিছু করে না মিত। অন্যদিকে এক ডাক্তারকে দেখানো হয়, ওর নাম প্রেম চাওলা। ছেলে মানুষ সবাইকে সে হাতে ইঞ্জেকশন দিচ্ছিল, কিন্তু যখনই মেয়ের পর বসে তখনই দেয় পিছে। এটাতে বোঝাই যাচ্ছে প্রেম কতটা হাওয়াসি একজন ডাক্তার। কিছুক্ষণ পরে হাসপাতাল থেকে বাড়িতে চলে আসে প্রেম। দেখা যায় ওর বউ গীতা বাড়ির একদম নাস্তানাবুদ অবস্থা করে রেখেছিল। ধোয়া দিয়ে পুরো বাড়ির একদম বাজে অবস্থা করে ফেলেছে সে। গীতা আসলে প্রত্যেকটা ধর্মের অনুষ্ঠানে খুব ভালোভাবেই পালন করত। বলাই যে একটু পাগল টাইপের ছিল সে। তারপর বেডরুমে গিয়ে প্রেম ওর সাথে ইন্টিমেট হতে চাইলেও একদমই সেগুলোতে মন নেই গীতার। সে যেন প্রেমের কোনো কথাই বুঝতে চেষ্টা করে না, আর এক পর্যায়ে আবার গুরু নানকের দরবারে চলে যায়। আসলে প্রেমের তো বিয়ে হয়েছিল অনেক আগেই, কিন্তু রোমান্সের দিক দিয়ে একদমই সে শূন্য। এ পর্যায়ে দেখা যায় ওমর চিড়িয়াখানা থেকে বাড়িতে ফিরে আসে। দেখতে পায় ওর বিছানায় কেউ একজন শুয়ে আছে। বউ ভেবে গিয়ে ধরে, কিন্তু এটা তো আসলে একটা ভিখারি যাকে ওর বউ বাড়িতে এনেছিল। সে ওমরকে দেখে তো চোর মনে করে এবং ওকে মারতে শুরু করে। এমনকি ওর মাথায় একটা বস্তাও দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ওমরকে মারতে মারতে গার্ডেনে নিয়ে আসে। সেখানে মৃত প্রেমও ছিল, ওরাও মারতে শুরু করে দেয় ওমরকে। কিছুক্ষণ এভাবে মারার পরে বুঝতে পারে যে এটা তো আসলে ওমর। এই ব্যাপারগুলোতে একদমই নাজেহাল দশা হয়ে যায় ওমরের। আসলে ওরা তিনজনই তো বিবাহিত, কিন্তু কারোরই রোমান্স লাইফ ঠিকঠাক চলে না। রোমান্স লাইফে ওদের স্কোর একদম শূন্য। তার পরপরই জানা যায় আগামীকালকে ওদের এক বন্ধুর অ্যানিভার্সারি। পরদিন ঠিক সময় মতো ওরা সবাই চলে আসে ওই পার্টিতে। ওর বন্ধুর নাম কামরাজ। এখানে সবাই খুব মজমাস্তি করে নাচানাচি করছিল। তারপর ওরা সবাই মিলে যায় কামরাজের সাথে কথা বলার জন্য। দেখা যায় কামরাজের বুকে ওর বউয়ের ছবি দিয়ে ট্যাটু করা, আর প্রত্যেক অ্যানিভার্সারিতে রক্তদান করে কামরাজ। এগুলো সে করে তার বউয়ের জন্য। এই কথাগুলো শুনে বাকি তিনজনের বউ তো ওদের উপরে বেজায় রেগে যায়, আর বলতে থাকে তোমরা তো আমাদের জন্য কিছুই করো না, আর ভাইয়াকে দেখো, ভাইয়া কত কিছু করে। তখন একটু জোশ নিয়ে ওরা তিনজনে বলেই ফেলেছে আমরাও রক্তদান করবো আজকেই। দেখা যায় ওরা রক্ত তো দেয়, কিন্তু নিজেরাই বেহুশ হয়ে যায়। তারপর ওদেরকে উল্টো আরও বেশি রক্ত দিতে হয়। এটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় কামরাজ, আর ওদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বলে তোরা কখনো এখানে আসবি না রক্ত দিতে। পরদিন ওরা তিনজন একসাথে হয় আর সেখানে ঘটে যাওয়া ব্যাপারগুলো নিয়ে কথা বলতে থাকে। সেদিনের পার্টির পর থেকে ওদের সবার বই ওদের সাথে বাজে আচরণ করছিল। ওরা মনে করছিল যে কামরাজের বউকে এত ভালোবাসার পেছনে কোনো না কোনো কাহিনী তো আছেই, হয়তোবা কোনো কারণে সে গিল্টি ফিল করে, এর জন্যই তার বউকে সে এতটা ভালোবাসে। এটা দেখার জন্য সেদিন বিকেলবেলাতেই ওরা চলে আসে কামরাজের বাড়িতে। দেখা যায় কামরাজের বউ কোথায় একটা যাচ্ছে। দুজন দুজনকে খুবই ভালোবাসে। কামরাজের ওর বউয়ের প্রতি এতটা ভালোবাসা দেখে ওরা নিজেরাই গিল্টি ফিল করতে শুরু করে যে কামরাজকে ওরা তো খারাপ ভেবেছিল, এখন তো দেখতে পাচ্ছে কামরাজ অনেক ভালো একজন মানুষ।
তার পরপরই সেখান থেকে চলে যায় কামরাজের বউ। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একটা বিশাল কার চলে আসে সেই জায়গায়, এবং সেই গাড়ি থেকে অনেকগুলো মেয়ে বের হয়ে আসে। এগুলো দেখে তো কামরাজ অনেক এক্সাইটেড হয়ে যায়। তারপর ঘরের ভেতরে গিয়ে সবার সাথে পার্টি করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ওরা তিনজন। ওদেরকে দেখে তো খানিকটা থতবত খেয়ে যায় কামরাজ। ওরা তিনজন তো কামরাজের বউকে ডেকে আনতে চায়, কিন্তু বারবারই ওদেরকে অনেক করে বারণ করছিল কামরাজ। তবে ওরা কিছুই শোনে না এবং মিনকাকে কল দেয় এবং এখানে ডেকে আনে, সাথে এখানে ঘটেছ সবকিছু খুলে বলে মিনকাকে। ওদের সবাইকে অবাক করে দিয়ে মিনকা বলে, আমি দিয়েছি কামরাজকে আজকের লাভ ভিসা। প্রত্যেক বছরে একটা সপ্তাহ কামরাজের যা ইচ্ছা সে তাই করে, এটার পারমিশন আমি ওকে দিয়েছিলাম। এরপর যখন সে আমার কাছে আসে তখন সে অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকায়ও না। এটাই হচ্ছে আমাদের বিয়ের 10 বছর সাকসেসফুলভাবে পার করার সিক্রেট। এই কথাটা শুনে তোরা তিনজনই হতবাক হয়ে যায়। ওরা তো মনে করেছিল ওর বউ মিনকার হাতে মার খাইয়ে নেবে কামরাজকে, কিন্তু সেটা তো আর হয়ে উঠল না। তার পরপর ওরা তিনজন একটা বারে এসে বলাবলি করতে থাকে, আমাদের উচিত আমাদের বউয়ের থেকে লাভ ভিসাটা চেয়ে নেওয়া। সবাই এতে একমত পোষণ করে। বাড়িতে গিয়েই ওরা তিনজন ওদের বউকে বলেই লাভ ভিসা সম্পর্কে। তবে ওদের তিনজনের কপালেই মিলে থাপ্পড়, সাথে ওদেরকে অনেক করে থ্রেটও দেওয়া হয়, তোমাদের যেইটার জন্য এত লাফালাফি করছো তোমরা সেইটাই কিন্তু একদম কেটে দেব। এরপর আবার ওরা তিনজন চলে আসে একটা জায়গার প্ল্যান করতে থাকে যে কি করা যায়। কামরাজ কিভাবে তার বউকে এইভাবে সেটিং দিয়েছিল, অনেক চিন্তা ভাবনা করেও এর কোনো কুল কিনারাই ওরা পাচ্ছিল না। অন্যদিকে দেখা যায় ওদের তিনজনের বউ চলে আসে একটা রেস্টুরেন্টে আর ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলতে থাকে। ওদের স্বামীদেরকে নিয়ে ওরা একদমই খুশি নয়। আর ওদের সাহস হয় কিভাবে যে ওরা আমাদের থেকে লাভ ভিসা চায়, এগুলো চিন্তা করেও যেন ওদের ওপরে ঘৃণা আসছিল এদের। ঠিক ওই সময় সেখানে চলে আসে কামরাজের বউ মেনকা। ওরা তিনজন তখন ওদের সমস্যার কথা মেনকাকে জানায়। তখন সে বলে, কামরাজ যখন আমার কাছে এসে লাভ ভিসা চেয়েছিল তখন তোমাদের থেকে আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম, কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম কামরাজ তো অনেস্টলি আমার কাছ থেকে পারমিশন চাইছে। সে যদি চাইতো তাহলে আমার অজান্তেই কিন্তু প্রেম করতে পারত, তবে সেটা করেনি সে, এই জন্যই ওকে আমি পারমিশনটা দিয়ে দিয়েছিলাম। তারপর মেনকা ওদেরকে এটাও দেখা যায় রেস্টুরেন্টে যে কাপলগুলো বসে আছে ওরা আসলে কেউই কাপল নয়, সবাই অন্য কারো হাজব্যান্ড। এখানে ওরা একে অপরের সাথে প্রেম করছে। তখন ওদেরকে বলে, তোমাদের হাজব্যান্ড তো এমনটা করেনি তোমার সাথে, তো তোমাদের উচিত ওদেরকে লাভ ভিসাটা দিয়ে দেওয়া। তার পরপরই ওরা 6 জন একসাথে হয় আর বলে, যেহেতু কামরাজ আর মেনকার বিয়েটা লাভ ভিসার জন্য 10 বছর ধরে টিকে আছে, তো তোমাদেরকেও আমরা 1 সপ্তাহের জন্য লাভ ভিসাটা দিয়ে দিলাম। তোমাদের যা ইচ্ছে এই 1 সপ্তাহ তোমরা করতে পারো। এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় 3 বন্ধু। শুরু হয়ে যায় ওদের মাস্তি, নাচাগানা করে এবং মেয়ে খুঁজতে খুঁজতে পার হয়ে যায় 6 দিন। কিন্তু ওরা তিনজনে একটা মেয়েও এখন পর্যন্ত পটাতে পারেনি। তবে 7 দিনের দিনে ওদের তিনজনের কাছে একটা একটা করে মেয়ে আসে। ওরা তো খুশি খুশি চলে যায় ওদের সাথে মাস্তি করার জন্য, কিন্তু ওদের কপালে তো আর মাস্তি লেখা ছিল না। ওমরের সাথে যে মেয়েটা ছিল সেও ছিল ওমরের মতোই জু কিপার। এই জন্য ওমরকে ফুসলিয়ে ফাসলিয়ে ওর উপর একটা স্প্রে করে দেয়। তার পরপরই দেখা যায় বিভিন্ন জন্তু জানোয়ার এসে ওমরের উপর অ্যাটাক করে। অন্যদিকে প্রেমের কাছে একটা মেয়ে আসে, সে মাসাজ পার্লারে কাজ করত। তারপর যখন ওরা দুজনে মাস্তি করতে যায় তখন প্রেম বুঝতে পারে যে আসলে মেয়ে নয় ছেলে। তারপর প্রেমকে খুব খারাপভাবে ট্রিট করে ও। এদিকে মিতের কাছে এক বিদেশি মেয়ে চলে আসে। তারপর ওরা দুজনে মাস্তি করার জন্য একটা বাসায় চলে যায়। সেখানে মেয়েটা মিতের চোখটা বেঁধে ফেলে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে অনেক বয়স্ক একজন মহিলা চলে আসে ওর সাথে মাস্তি করার জন্য। এটা যখন মিত বুঝতে পারে তখন পালাতে যায়, কিন্তু এখানেও বাজেভাবে ফেসে যায় মিত। ওদের তিনজনের লাভ ভিসার ডেটই এক্সপায়ার, কিন্তু কেউই কিছুই করতে সক্ষম হয়নি। তারপর ওরা চলে আসে কামরাজের বাড়িতে। সেখানে কামরাজ এবং তার বউ মেনকা উপস্থিত ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে ওদের তিনজনের বউয়ের এক সুটকেস প্যাক করে নিয়ে চলে আসে আর জানায় যে তারা 7 দিনের জন্য ট্যুরে যাবে। তখন ওরা তিনজনও যেতে চায় বউয়ের সাথে, কিন্তু বউগুলো বলে যে এই ট্যুরের ভিসা শুধু আমাদের কাছেই আছে, তোমরা তো তোমাদের 7 দিন কাটিয়ে আসলে, এখন এটা আমাদের সময়। মানে লাভ ভিসাটা একতরফা নয়, এটা 2 তরফা। ছেলেরা পাবে 7 দিন আর মেয়েরা পাবে 7 দিন। এটা শুনে তো বড় মাপের শক খায় ওরা তিনজন। ওরা যেন ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর ওরা যদি পুরো ব্যাপারটা জানতো তাহলে কখনোই লাভ ভিসার জন্য অ্যাপ্লাই করতো না। এই 7 দিন ওরা তো তেমন কিছুই করতে পারেনি, কিন্তু ওদের বউরা যে কি করবে এগুলো ভেবে তো ওরা একদম পাগল প্রায় অবস্থা হয়ে যায়। সেদিন সন্ধ্যাবেলাতেই ওরা একটা বারে চলে আসে এবং ওদের সাথে ঘটে যাওয়া ব্যাপারগুলো একে অপরের সাথে শেয়ার করে। এতে ওদের সবার চিন্তা আরও বেড়ে যায়। আমরা তো কিছুই করতে পারলাম না, কিন্তু ওরা যে কি করবে কে জানে। ঠিক তখনই প্রেমের মাথায় একটা বুদ্ধি চলে আসে, কিন্তু ওরা দুজনে তো এবার প্রেমের উপরে রেগে যায়, কারণ আজে বাজে সকল প্ল্যানই আসে প্রেমের মাথা থেকেই। তারপরও প্রেম বলে যে একবার আমার প্ল্যানটা তো শুনে দেখ।
ওরা তিনজন মিলে ওদের বউয়ের সাথে মাস্তি করাটা থামাতে চায়। তারপর কিভাবে কাজটা করবে সেটা নিয়ে একটা প্ল্যানও বানিয়ে ফেলে। পরদিন ওরা তিনজন চলে আসে একটা বিচে, যেখানে ওদের বউরা এসেছিল। ওরা তিনজন নিজেদের চেহারাটা হালকা বদলে ফেলেছিল যাতে ওদেরকে কেউ চিনতে না পারে। দেখা যায় ওদের বউরা বিকিনি পরে বিচের মধ্যে ঘুরছিল, কিন্তু ওদের আশেপাশে ঘোরাঘুরি করছিল সব বৃদ্ধ মানুষজন। এগুলো দেখে ওরা তিনজনই ইরিটেট হয়ে যায়। ওরা তো এরকম ছেলের সাথে মাস্তি করার জন্য এখানে আসেনি। তার পরপরই বিচের মধ্যে থেকে উঠে আসতে থাকে সেই লেভেলের বডি বিল্ডার একজন ছেলে। কিন্তু পরে দেখা যায় যাকে ওরা এতক্ষণ ছেলে ভেবেছিল আসলে মনে মনে সে মেয়ে। এটাতে ওদের সবার মন ভেঙে যায় এবং চেঞ্জ করে মার্কেটে যেতে চায়। ওখান থেকে সবাই যখন আলাদা আলাদা রাস্তায় যাচ্ছিল তখন ওদের তিনজনের সাথে দেখা হয়ে যায় তিনজন হ্যান্ডসাম ছেলের। ওদের সাথে মোটামুটি ওদের ভালোই বনিবনা হয়ে যায়। এই ব্যাপারগুলো আবার একদমই সহ্য করতে পারে না এরা তিন বন্ধু, কারণ তাদের বউদের মাস্তি তো প্রায় শুরুই হয়ে গেল। যে কোনো মূল্যেই তাদেরকে এগুলো থামাতে হবে, না হলে তো বড় রকমের সর্বনাশ হয়ে যাবে। পরদিন সকালবেলাতেই দেখা যায় প্রীত আর ওই ছেলেটা একটা মাঠের মধ্যে চলে আসে। তারা দুজনে কিস করতে যাবে, ঠিক তখনই সেখান থেকে ওরা গায়েবানা আওয়াজ শুনতে পায়। আসলে এগুলো তো ছিল ওদের তিন বন্ধুর আওয়াজ। পাশেই তারা গাছের মধ্যে লুকিয়েছিল। কিছুক্ষণ পরেই প্রীত ওয়াশরুম ব্যবহার করতে চায়। তখন সে মেনশনের দিকে আগাতে থাকলে ছেলেটা যায় ওই তিনটা গাছের কাছে মূত্র বিসর্জন করার জন্য। কিন্তু সেই গাছগুলোর মধ্যে তো ছিল ওরা তিন বন্ধু। একজন ওকে এক একভাবে মারতে শুরু করে। একবার তোর সসেজে একটা সাপ দিয়ে কাটিয়ে দেয়। এটা দেখে ওখানেই অজ্ঞান হয়ে যায় প্রীত। এদিকে বিন্দিয়া চলে আসে ওই ছেলেটার সাথে। দেখা যায় এই ছেলেটা জানোয়ার প্রেমী। ওর একটা ঘোড়া আসে, তাকে সে গত 1 বছর ইন্টিমেট হতে দেয়নি। সুন্দরী ঘড়ি দেখিয়ে তাকে ইন্টিমেট করাবে। এগুলো শুনে বিন্দিয়া মনে মনে ভাবতে থাকে এই পাগল নাকি। ওই ছেলেটার এই সকল পাগলামি কথাগুলো আবার শুনে ফেলে ওরা তিনজন। সেদিন রাত্রেবেলাতেই প্রেম আর অমর চলে আসে একটা ঘোড়া সেজে। এত সুন্দর সাদা একটা ঘোড়া দেখে ওই ছেলেটার ঘোড়াটার কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। তারপর দেখা যায় প্রেমের বাম তো পুরো একদম ফুলে ফেপে গেছে, ব্যথায় সে কাতরাতে থাকে। অন্যদিকে আঁচল চলে আসে ওই ছেলেটার সাথে লং ড্রাইভে। সেদিন রাত্রেবেলাতে একটা বোট ওদেরকে একটা আইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা। ওরা গাড়ি নিয়ে যখন যাচ্ছিল তখন ওদের গাড়ির সামনেরা তিনজন বিভিন্ন ধর্মের মানুষ সেজে চলে আসে। এদের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা সেজেছিল। তারপর ডাক্তার চেক করতে থাকলে বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি ওর বাচ্চাটা হবে। কিন্তু ওই ছেলেটার আঁচল তো এখনই ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এজন্য ছেলেটা ওদেরকে সাহায্য করতে চায় না। কিন্তু আঁচল যেহেতু প্রত্যেকটা ধর্মকে সম্মান দিত, এর জন্য ওই মানুষদেরকে সাহায্য করতে চায়। তারপর এদের সাহায্য করার চক্করে ওদের ডেটটা একদম ক্যান্সেলই হয়ে যায়। ওরা তিন বন্ধু সাকসেস তাদের বউদের মাস্তি করা থেকে বাঁচাতে। পরদিন সকালবেলাতে ওরা বলাবলি করতে থাকে যে আজকেই তো ওদের লাভ ভিসার শেষ দিন, কোনোভাবেই আজকের দিনটায় ওদের মাস্তি করতে দেওয়া যাবে না। যদি এটা করতে আমরা সক্ষম হই তাহলেই শুধুমাত্র আমরা সাকসেসফুল। ঠিক ওই সময় আরও একজনের বিয়ে হতে দেখে ওরা নিজেদের বিয়ের কথা মনে পড়ে। ওরা এখন শুধু নিজেদের বউদেরকেই চায়। তিনজন একটা ঘরে গিয়ে এইসব ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতে থাকলে তাদের বউরা তাদের আশিক নিয়ে ওই বাড়িতেই আসে। এতে ওরা বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে যাতে ওদের কেউ দেখতে না পায়। কিছুক্ষণ পরে একজন ব্রোকার এসে ওদেরকে জানায়, আজকে আপনাদের জন্য আমি অনেক কিছু প্ল্যান করেছি। আজকে আপনাদের রাত হতে যাচ্ছে সবচাইতে রোমান্টিক রাত। এগুলো শুনে তো শক খেয়ে যায় ওরা তিন বন্ধু। ওদের বউরা চলে গেলে ওই তিন ছেলে বলতে থাকে, আজ রাতের পার্টি তো শুধু নামের পার্টি, মেন কাজ তো শুরু হবে পার্টির পরে। ওদের ঘরে আজ আমরা তিনজনেই নাগিন ডান্স করব। এই কথাগুলো শুনে তো আরও ভয় পেয়ে যায় ওরা তিন বন্ধু। তারপর ওরা তিনজন মিলে একটা প্ল্যান করে। ওমর একটা শিশি বের করে, সেটার ভিতরে নাকি আছে এবি, মানে অ্যান্টিভায়াগ্রা। এটা আসলে চিড়িয়াখানায় বিভিন্ন জানোয়ারকে দেওয়া হয়। যখন তারা ইন্টিমেট হওয়ার জন্য উঠে পড়ে লাগে, ঠিক সেই সময় ওদেরকে শান্ত করার জন্য এটা কাজ দেয়। তো আজকে রাতে ওই তিন ছেলের ড্রিঙ্কের মধ্যে এই একটা করে ট্যাবলেট মিশিয়ে দিতে হবে। যদি এটা ওরা পান করে তাহলে পরবর্তী 24 ঘন্টা যাই হয়ে যাক না কেন ওরা ইন্টিমেট আর হতে পারবে না। ওদের সসেস কোনোভাবেই আর কাজ করবে না। সেদিন রাত্রেবেলাতেই শুরু হয়ে যায় পার্টি। সবাই খুব নাচানাচি করছিল। পার্টি চলাকালীন সময় ওদের ড্রিঙ্কসের মধ্যে এবি মিশিয়ে দেওয়া হয় এবং সেটা ওরা খেয়েও ফেলে। তারপর ওই মেয়েদেরকে নিয়ে চলে যায় রুমে, কিন্তু কিছুই হয় না। ওদের সসেজ একদম ওদের কথাই শুনছিল না। ওরা চিন্তা করতে থাকে যে এটা কিভাবে সম্ভব। এই সময়ের অপেক্ষায় তো আমরা অনেক সময় ধরেই আসি, কিন্তু যখন কাজের সময় আসলো তখনই সসেজ আমাদের কথা শুনছে না। এই ব্যাপারগুলো আবার ওরা তিন বন্ধু পাশ থেকেই দেখছিল। ঠিক তখনই কেয়ারটেকার এসে ওদের তিনজনকে জানায়, আপনাদের ড্রিঙ্কসের মধ্যে এরা তিনজন কিছু একটা মিশিয়ে দিয়েছিল, হয়তোবা এর জন্যই কোনোরকম কোনো সমস্যা হয়েছে। তখন ওরা বুঝে যায় যে এদের তিন বন্ধুরই কাজ। তারপর ওদেরকে তাড়া করতে শুরু করে। ওরাও জানের ভয়ে পালাতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওদের তিনজনকে খুঁজতে খুঁজতে একজন চলে আসে ওদের রুমের মধ্যে। তখন ওমরকে কিছু একটা দিয়ে মারে।
সাথে সাথে এই লোকটা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় ওরা, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর প্রেম হাতে নিয়ে নেয় 2টা স্ত্রী, আর সেটা দিয়ে হিট দিয়ে ওই লোকটার বুকের মাঝে ছ্যাঁকা দেয়। সাথে সাথে ওর বুকের মাংস শুদ্ধ উঠে আসে ওই স্ত্রীটার সাথে। এগুলো দেখে তো অনেক ভয় পেয়ে যায় ওরা এবং পালাতে যায়। ঠিক তখনই তাদের হাতে ধরাও খেয়ে যায় ওরা 3জন। পরদিন সকালবেলাতে ওদের 3জনকে একটা জায়গায় ঝুলিয়ে দেওয়া হয়। ওদেরকে মারা হবে ঠিক সেই সময় বন্দুকের আওয়াজ পাওয়া যায়। দেখা যায় আঁচল, গীতা ও বিন্দিয়া বন্দুক হাতে চলে এসেছে। ওদের 3জনকেই বাঁচিয়ে নেয় এরা। তখন বলতে থাকে, তোমাদের জীবনে এখন পর্যন্ত যতগুলো ছেলে বা মেয়ে এসেছে ওদেরকে আমরাই পাঠিয়েছিলাম। মানে ওদের 3 বন্ধুর লাভ ভিসা চলাকালীন যে কাণ্ডগুলো ওদের সাথে হয়েছিল সেগুলো এদের 3 বইয়েরই কাজ। আর এখানে এসে যে নাটকগুলো ঘটেছে এগুলোও ওদেরই কাজ। যখন এরা 3 বন্ধু ওর বউদের কাছে লাভ ভিসা চেয়েছিল, ঠিক তখনই এই ছেলেদের সাথে কথা বলে ওরা 3জন। তখন ওরা সাহায্য করতে চায় ওদেরকে। তার মানে এতদিন ধরে মিথ, ওমর ও প্রেমের সাথে যা যা কিছু ঘটেছিল এই সব কিছুই ছিল সাজানো নাটক। শেষমেশ এটাই দাঁড়াচ্ছে যে ওরা বউয়ের জালে ফেসে গিয়েছে। নিজেরা মাস্তি করতে এসে ওরা নিজেরাই ফেসে গেছে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। মাস্তি 4 আমার দেখা সবচেয়ে বাজে একটা মুভি। কি করে যে 2.5 ঘন্টা এই সিনেমাটা আমি দেখেছি এবং সেটার স্ক্রিপ্টিং করেছি সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। যাই হোক, তারপরেও এটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। এই গল্পটি যদি তোমাদের ভালো না লেগে থাকে তাহলে তোমরা লাইক করতে পারো, তাহলে আমি বুঝবো যে তোমাদের কতজনের এটা ভালো লাগেনি। আর যদি লাইক না করে পালিয়ে যাও তার মানে বুঝবো যে এটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। মাস্তি 4 আমার দেখা সবচেয়ে বাজে একটা মুভি। কি করে যে 2.5 ঘন্টা এই সিনেমাটা আমি দেখেছি এবং সেটার স্ক্রিপ্টিং করেছি সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না।